লন্ডন থাকাটাকে গুপ্ত বলে, কোনটারে গুপ্ত বলে? ফখরুল সাহেব, তারপরে আপনাদের দলের সাবেক প্রচার সম্পাদক কি যেন, ইনারা তো বারবার করেই বলেছেন যে আমাদের দলের বড় বড় নেতারা কর্মীরা ঢাকা শহরে এসে এলাকার থেকে এসে রিক্সা চালায়। তো এটারে কি বলে? এটারে গুপ্ত বলে না? নাকি লন্ডন থাকাটাকে গুপ্ত বলে? কোনটারে গুপ্ত বলে? বিএনপি বিপ্লবী দল না। বিএনপি, এখন আমি এই ভাষায় বলা সুন্দর হবে কিনা, পোল্টিবাজ বলবো তাহলে? আপনি একসময় বিপ্লবের পুরা স্টেক হোল্ডার হয়ে যাবেন। তারেক রহমান এই বিপ্লবের টোটাল একদম কর্ণধার বানাই দিবেন তাকে। কতক্ষণ পরে যখন আবার কোন অন্য বিপরীত কোন পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আপনি বলবেন যে আমরা বিপ্লবী দল না। এগুলো কোনো কথা না। এই বিপ্লবের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি এবং বাস্তবেই বিএনপি মাঠে ছিল। কিন্তু এই সমস্ত লোকগুলার কারণে মানুষ রাজনীতিবিদদের প্রতি অনাস্থা মানুষের মনে সৃষ্টি হয়, যে রাজনীতিবিদ মানে মৃত্যু, বাটপার, পোল্টিবাজ, এটা মানুষ মনে করা শুরু করেছে। বিএনপির যে লোকগুলো মাজলুম ছিল তারা মাঠে ছিল, তারা আমাদের সাথে ছিল। এটা আমরা মিলেমিশেই সবাই মিলেই আমরা এই বিপ্লব করেছি। এটা আমরা এভাবেই বলতে চাই, আমরা কাউকে এখানে বাদ দিয়ে বলতে চাই না। কিন্তু এই সমস্ত উল্টাপাল্টা কথা এই বয়সে আসলে বলা উচিত না। আর যদি এটা মেধায় কাবার না করে, তাহলে পথ ছেড়ে দেওয়া উচিত। রাষ্ট্রপতির বিষয়ে যেই কথা আসছে, আমি বলবো অবশ্যই আগামীকাল কি বলে যে সে পদত্যাগ করুক এবং তাকে আইনের আওতায় তাকে আনতে হবে। এবং ট্রাইব্যুনাল যেটা আছে, যেটা হাসিনা করে গেছে, সালাউদ্দিন কাদের সাহেব তো বলেছিলেন, ঢাকা চৌধুরী তো বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন কন্টিনিউ করে। এই ট্রাইব্যুনালের আলোকে মানবতা বিরোধী যত অপরাধ হয়েছে, যত খুন হয়েছে, যত গুম হয়েছে, সেগুলোর প্রত্যেকটার সহযোগী এই রাষ্ট্রপতি, এতে কোনো সন্দেহ আছে নাকি? অতএব তাকে সেভাবে বিচার আওতায় আনা হোক। তারপরে আমি যে কয়েকটা বিষয় কথা বলতে চাই, যে ভিসির ব্যাপার, সরি, রাষ্ট্রপতির ব্যাপারে বিরোধী দলীয় লোকদের কিছু বলার নেই। ভাই যেটা বললেন, আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। ভাই, আমি আমার প্রথম পর্বে বলেছি, এই বিপ্লবের পরে আমরা কিন্তু আগের বাংলাদেশটা আমরা চাই না, এবং আগের বাংলাদেশ চাই না। কিছু পরিবর্তন হয়েছে, সংসদ পরিচালনা আমরা সেটা দেখতে পাচ্ছি যে না, আসলেই কিছু পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের মাননীয় স্পিকার এই কথাটা বিভিন্ন দিনই প্রশংসা করে বলেছেন যে আগের বিরোধী দলের যারা নেতারা ছিল তারা কখনো সংসদে প্রস্তাবনা দিত না এবং সেই প্রস্তাব গৃহীত হতো না। আমরা কিন্তু তাদেরকে মূল্যায়ন করছি, সময় দিচ্ছি, এবং তারা কিন্তু জনহিতকর প্রস্তাবনা সংসদে পেশ করছেন। অতএব আগের সংসদ, আগের সরকার, এগুলোর থেকে কিছুটা হলেও পরিবর্তন শুরু হয়েছে, এটা আমরা বিশ্বাস করতে চাই। তবে সামনে কি হবে সেটা দেখা যাবে। যেটা বলেছেন বিরোধী দলের এখানে কোনো কিছু বলার নাই, সরকারি দলে করে দেখেন। কোন দেশের উদাহরণ আপনি নাই বলতেন, আমাদের পাশের দেশের ভারতেও কিন্তু কম বেশি এটার চর্চা আছে, জার্মানে আছে, ইতালিতে আছে, আয়ারল্যান্ড আছে। বিভিন্ন দেশে কিন্তু এই পরামর্শ নেয়া, পরামর্শ করার এই চর্চাগুলো বিভিন্ন জায়গায় কিন্তু আছে। আর এটা ভালো, তো এতে করে দেশ স্টেবল হবে। আপনি বিরোধী দলকে খেপায়া দিলে কিন্তু বরবাদ হবে। আমি আমার প্রথম পর্বে যে কথাটা বলেছি, গত অনেক সরকার থেকে, যদিও সংসদের আসনের দিক থেকে এই সরকার বেশি আসন পেয়ে ক্ষমতায় গেছে, কিন্তু মনে রাখবেন গোড়া মজবুতির দিক থেকে এই সরকার কিন্তু অনেক সরকার থেকে দুর্বল সরকার। অতএব বিরোধী দলকে হাতে রেখে কাজ করা দরকার দেশের উন্নয়নের জন্য, আর নিজের ক্ষমতা বাঁচাবার জন্য বিরোধী দলের হাতে রাখা দরকার। এটা না করলে সরকারের কিন্তু 12টা বাজবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যাপারে বিব্রত হই, যে তিনার মতো মানুষ যখন একেবারে, ওই যে গত কদিন আগে আরেকটা বললো না কি জানি গুপ্ত, আরে ভাই গুপ্ত ছিল নাকি? মির্জা ফখরুল সাহেব, তারপরে আপনাদের দলের সাবেক প্রচার সম্পাদক কি যেন, ইনারা তো বারবার করেই বলেছেন যে আমাদের দলের বড় বড় নেতারা কর্মীরা ঢাকা শহরে এসে এলাকার থেকে এসে রিক্সা চালায়। তো এটারে কি বলে? এটারে গুপ্ত বলে না? নাকি লন্ডন থাকাটাকে গুপ্ত বলে? কোনটারে গুপ্ত বলে? এই ব্যাপারগুলো নিয়ে আসলে এখন যদি আমরা কথা বলতে চাই, তাহলে একটা দেশের রাষ্ট্রপ্রধান নিয়ে আমরা যদি আঙ্গুল তুলি, এটা কিন্তু অসম্মান। আমি মনে করি সরকারি দল হোক, বিরোধী দল হোক, সম্মানিত মানুষকে সম্মান দেওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ার থেকে যখন একেবারে রাস্তাঘাটের টোকাই কর্মীর মতো বক্তব্য দেওয়া হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আরেকটা বিরোধী দলের কর্মী কিংবা অথবা সাধারণ পাবলিক সাপোর্টার, যেমন ধরেন বিএনপির কিছু সাধারণ সাপোর্টার আছে, এরা বিএনপিকে কোন পদ পদবি লালন করে না, ধারণ করে না। ঠিক জামাতেরও এমন কিছু লোক আছে সাধারণ পাবলিক থেকে জামাত সমর্থন করে। আপনি বিএনপি কি ওই সাধারণ লোকগুলার কি বলে যে জবানকে কন্ট্রোল করতে পারবে? ঠিক তেমনি ভাবে জামাতও তো কন্ট্রোল করতে পারবে না। তো আমরা চাই যেটা, সাধারণ কর্মী সমর্থকরা কত কথাই বলবে, টকশোতে আমরা তার জন্য অনেক কথাই বলবো,
কিন্তু দেশের কর্তা যারা, সরকারি দলের একদম প্রথম 10টা চেয়ার, বিরোধী দলের প্রথম 10টা চেয়ার, অন্তত এই চেয়ারগুলো থেকে আমরা আমরা দেশের কল্যাণকর যে কথাগুলো, দেশের জন্য, মানবতার জন্য এই কথাগুলো আমরা চাই। এর বাহিরে কোনো মানে কি বলে যে এটাকে উল্টাপাল্টা কথা, এই কথাগুলো আমরা কিন্তু চাই না। আজকে শরিয়া আইন নিয়ে যে কথাটা এসেছে, ভাই মানুষ ক্ষমতায় গেলে অন্ধ হয়ে যায়। গত যে কোনো একটা পর্বে নুরুজ্জামান ভাইকে আমি বারবার এই ব্যাপারে একদম ক্লিয়ার মাসালা শুনিয়েছি, এবং আমি বলেছি নুরুজ্জামান ভাই, আপনার যদি বিশ্বাস না হয় আপনি পৃথিবীর যে কোনো দেশের স্কলার থেকে আপনি এই মতামত নিতে পারেন। সেটা হচ্ছে এই যে আমরা শরিয়া আইন চাই। যখন ওই যে মির্জা ফখরুল সাহেব বলেছে দেশের মানুষ শরিয়া আইন চায় না, এটা বাংলাদেশের সাথে যায় না, এই জাতীয় একটা বক্তব্য, আমি হুবহু আমি সেন্টেন্সটা কোট করছি না, তবে এই জাতীয় একটা বক্তব্য দিয়েছে। তা আমি বলেছি বাংলাদেশের মানুষের সাথে এটা যায় কি যায় না, নুরুজ্জামান ভাই আপনি বলেন। নুরুজ্জামান ভাইকে এটা আমি একেবারে দরদ দিয়ে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু দলর টানে নুরুজ্জামান ভাই বাংলাদেশের মানুষের সাথে যায় এই কথাটা এক কথায় বলতে পারে নাই। উনি ই নিয়ে বিনিয়ে বাংলাদেশের মানুষ মানবে না, ওই না ওই না, আপনি ও বাংলাদেশের মানুষকে মানে না মানে দরকার নাই। আপনি আজ মুসলিম, আপনাকে বলতে হবে বাংলাদেশের মানুষের সাথে যায় যায় যায়, কিন্তু আমরা পারবো কি পারবো না সেটা আরেকটা আলোচনার বিষয়। কিন্তু দলের ঠেলায় যায় বাংলাদেশের মানুষের সাথে শরীয়ত, এই শরীয়ত অচল না, এই কথাটা নুরুজ্জামান ভাই বলতে পারেন নাই। আমি ভাই হিসাবে এজ এ মুসলিম, এজ এ বাংলাভাষী, আমি খুব মানে খারাপ লেগেছে যে আমরা দলের জন্য আমরা জাহান্নামে জোড়া দিয়েছি, কোনো সমস্যা নাই, তারপরেও আমরা দলের হাইকমান্ড যা বলেছে আমরা এর বাহিরে কোনোটাই আমরা মানে রাজি না। আরেকটা বিষয় আমি বলবো, দেখেন বিভিন্ন সময় যে আমাদের পোল্ট্রিগুলো, ওই দিন এক মন্ত্রী বললো যে আমরা নির্বাচনের আগে বলেছি যে টোল, বিভিন্ন জায়গায় টোল নেওয়া বন্ধ করে দিব। এটা তো আসলে নির্বাচনের সময় বলেছি, আসলে টোল নেয়া না নেয়া এটা তো আসলে আমার হাতে না। এই কথাটা আমি কেন বললাম? আমি কি দেশের মানুষকে কোনো সম্ভাবনা দেখাতে পারি না, আশার আলো দেখাতে পারি না দেশের জন্য? সেটা না করে আমাকে কেন মিথ্যা কথা বলতে হবে? আমি বললাম যে আমি শরিয়া আইনে, কতক্ষণ বলে যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, মদিনার সনদে, আবার কতক্ষণ বলে যে আমরা শরিয়া আইন মানি না। তো মদিনার সনদ আর শরিয়া আইনের মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে নাকি? যে জামাত শরিয়া আইন চায়, এটা বাংলাদেশের মানুষ চায় না, আমরা শরিয়া আইন চাই না, আমরা লিবারেল দল, আমরা গণতান্ত্রিক দল, তাহলে কতক্ষণ পরে আপনি আবার কেন এই কথা বলতেছেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো? তো মদিনার সনদ, শরিয়া আইন, এগুলা কি একে অপরের সাথে কন্ট্রাডিকশন আছে নাকি? এটা তো একটা আরেকটার পরিপূরক। মদিনার সনদের প্রতিটা ধারাই তো ইসলামী শরিয়ার আলোকে। অতএব আমাদের এই পোল্ট্রি বাড়া থেকে যদি ফিরে না আসি, আর যদি মনে করি ভাই ক্ষমতা পেয়ে গেছি, তাহলে কিন্তু জনগণ আমাদের সাথে বুড়ো আঙুল দেখাইতে দেরি করবে না। আমি মনে করি অবশ্যই অবস্থার পরিবর্তন হয়েছে, সেটা আমাদেরকেও নেতৃবৃন্দকে উপলব্ধি করতে হবে যে আমাদের বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়েছে, সেটার বাতাস নেপালে লেগেছে, সেটার বাতাস ভারতে লেগেছে। অতএব আমরা যেন মানে সঠিক ট্র্যাকে থাকি, না হলে কখন আবার আমাদের গদি নড়ে যায়। আমরা এমনটা অন্তত অন্তত এই শেখ হাসিনা কর্তৃক ভঙ্গুর অর্থনীতি যে রেখে গেছে, এই অবস্থায় আমরা বিএনপি সরকারের এই মুহূর্তে কোনোভাবেই আমরা পতন চাই না। আমরা বিএনপি সরকার যেন 5টা বছর দেশ গঠনের কাজ করতে পারে, সেটা আমি ব্যক্তিগতভাবে অন্তত কামনা করি। তবে সরকার যদি নিজে প্যাচ লাগায়, বিরোধী দলের সাথে ঝগড়া পাকায়, এটা কিন্তু পরিস্থিতি, এটার জন্য বিএনপি দায়ী থাকবে। পাশাপাশি আরেকটা ব্যাপার আমার উপলব্ধিতে এসেছে, সেটা হচ্ছে এই ভারত আমেরিকা, কিন্তু ভারত আর আওয়ামী লীগ কিন্তু বসে নাই। তারা কিন্তু চায় আমরা যেহেতু ক্ষমতায় থাকতে পারিনি, আমাদেরকে যারা দৌড়াইছে, এখন হয়তো সরকারি দল বিরোধী দল, কিন্তু দীর্ঘদিন তাদের পথ চলা একসাথে হয়েছে, এদেরকে যদি একে অপরের সাথে একটু কন্ট্রাডিকশন বাজায় দেওয়া যায়, মানে ঝগড়াঝাটি লাগায় দেওয়া যায়, দূরত্ব বাড়িয়ে দেওয়া যায়, তাহলে জাতীয় ঐক্য নষ্ট হয়ে যাবে। এই জায়গায় বিএনপির সেন্ট্রাল লিডারদেরকে আমি অনুরোধ করব, আপনাদের বক্তব্যের লাগাম টানতে হবে, যেন আপনাদের অধস্তনেরা এই মারামারিতে না জড়ায়। এই ক্ষেত্রে জামাত ইসলামীকে আমি 10 মার্ক বেশি দিতে চাই। জামাত ইসলামীর সেন্ট্রাল লিডাররা অন্তত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে একেবারে উল্টাপাল্টা বক্তব্য, একেবারে অথেন্টিক না এমন বক্তব্য, কিছু রাজনৈতিক বক্তব্য আছে, থাকবে, এটা সব দলে, কিন্তু ধরেন বিরোধী দলকে একদম খেপিয়ে দেওয়ার মতো মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা কেন্দ্রীয় নেতারা এইভাবে বলে বেড়ায় না। এটা বিএনপিকেও করতে হবে, কারণ দেশ আমাদের বাঁচাতে হবে। সরকারি দল বিরোধী দল ঠিক আছে, আমরা সংসদে আলোচনা সমালোচনা পর্যালোচনা করব, টকশোতেও আমরা সমালোচনা করব, কিন্তু সেই সমালোচনা হবে যৌক্তিক, সেই সমালোচনা হবে দরদ দিয়ে, সেই সমালোচনার ভিতরে আমাদের আন্তরিকতা থাকবে, জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এটা ঠিক রেখে আমরা একে অপরের সমালোচনা করব। তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।